জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন। ওনার কি ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন? জিয়া ভাইয়ের এগুলো অভ্যাস আছে। উনি অনেক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে, বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে, সর্বশেষ এনটিএমসির এরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই, এই জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে। দর্শক, প্রথমেই যে ব্যক্তিটিকে দেখেছেন সেই ব্যক্তিটি বাংলাদেশের গুম খুন এর হেড কিলার ছিলেন, যা শেখ হাসিনা তাকে লালন পালন করতেন। তার নাম জিয়াউল হক। উনি সেনাবাহিনীর চাকরি করতেন এবং সেনাবাহিনীর থেকেই ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে নিয়ে আসতেন এবং বাংলাদেশের গুম খুন রাজত্বের সেই হেড ছিলেন। সে আয়নাঘরের মালিক ছিলেন, তাকে শেখ হাসিনা বানিয়েছিলেন এবং সে এমন বড় বড় নেতা কর্মীদেরকে ঘোল খাইয়ে দিতেন। বর্তমানে সে আয়নাঘরে নিয়ে এই আয়নাঘরে নিয়ে শত শত মানুষের জীবনকে ধ্বংস বিপন্ন করে দিয়েছে এই জিয়াউল হক। এই জিয়াউল হক ছিল ভালো মানুষের প্রাণ কেড়ে নিতেন। এই জিয়াউল হক যদি সত্যের পথে কথা বলেছেন তাহলে তাকে রাতেই গুম করে দেওয়া হয়েছে। এই সেই জিয়াউল হক যে আজকে আপনাদের সবার চোখের সামনে পুলিশের হাতে ধরা খেয়ে আজ কোর্টে উঠেছিলেন। হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন। ওনার কি ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন? জিয়া ভাইয়ের এগুলো অভ্যাস আছে। উনি অনেক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে, বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে, সর্বশেষ এনটিএমসির ডিজি হিসেবে চাকরিরত ছিলেন। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার, নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। বসনিয়ার তদানীন্তন সেনাপ্রধান ছিল রাদোভান কারাজিচ এবং তার আরেকজন অফিসার ছিল রাটকো মলাদিচ। তারা যে ধরনের, তাদেরকে বলা হতো বলকানের কসাই বলা হতো তাদেরকে। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। আমাদের একটি দরখাস্ত ছিল, কিন্তু সেই দরখাস্তটি যেহেতু আজকেই আমরা ওকালতনামা দাখিল করতে পেরেছি, সেহেতু সেই দরখাস্তটি কোর্টের প্রসিডিউর অনুযায়ী প্রসিকিউশন বলেছেন যে ওনাদের সময় দরকার এবং দরখাস্তটি প্রপার ওয়েতে রেজিস্ট্রারের মাধ্যমে আসতে হবে, কোর্টের এভাবে প্লেস করা যাবে না। সেহেতু আমরা এই দরখাস্তটি আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে দরখাস্তটি ফাইল করতে হবে এবং দরখাস্তটি শুনানি হবে। উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এখন যেহেতু
যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার, যেহেতু এগুলো ট্রায়ালে চলছে, কোনোটাই কিন্তু কিছু না। যেটা হচ্ছে এখন যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন, উনি কোনোদিন কিন্তু উনি নারায়ণগঞ্জের ৭ খুন নিয়ে যখন মামলা কথা হবে অডিও রেকর্ড ফাঁস করা, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সব জায়গায় অডিও ফাঁস করার অভিযোগ রয়েছে। ওনার এটা কোনো করেনি, এটা আপনি ডিজেফের যে অফিস সেখানে কথা অবাধে চলাফেরা, নিষিদ্ধ ডিভাইস তার বিরুদ্ধে যে অভিযোগ, উনি নিষিদ্ধ ডিভাইস আপনারা একজন কথা বলেন, নিষিদ্ধ ডিভাইস কিনে আড়ি পেতেছেন, সেটা আপনি জড়িত আছে, অভিযোগ আছে। ম্যাডাম নারী পাচারের সাথে জড়িত আছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বৈধ অবৈধ উপায়ে আশ্রয় নিয়েছে ভারতে। রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই আর্থিক সংকটে। পরিচিত ও আত্মীয় স্বজনদের মাধ্যমে ভারতে আগে থেকেই গড়ে তোলা সম্পদ ও বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়া টাকার বহাল তবিয়তে আছেন তারা। বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে দেশটির অন্তত 17 জায়গায় মঙ্গলবার সকাল থেকে চলছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। ভারতের 17টি জায়গার মধ্যে পশ্চিমবঙ্গের 12টি জায়গায় চলছে ইডির অভিযান। সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে কোনো এলাকা ঘিরে অভিযান চালানোর সময় ইডির কোনো কর্মকর্তারা সাধারণত বক্তব্য দেন না, তবে স্থানীয় থানায় অবগত করে তারা অভিযান শুরু করে। সেই সূত্রে জানা যায় বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া বিপুল পরিমাণ টাকা উদ্ধারে এই অভিযান চালাচ্ছে ইডি। এছাড়া ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি। ইডির অভিযোগ, সম্প্রতি শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এই নারী। হ্যাঁ, হঠাৎ করে সকালবেলায় শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে। আমাদের কাউন্সিলর আমাদের ওয়ার্ডের উনি নেই বাড়িতে, আমি এসছি, এসেও দেখলাম যে আমাদের এখানে একটি ফ্ল্যাটে একটা ঘরে শুনছি অনেকক্ষণ ধরে ইডি আছে, সকালবেলায় ঢুকেছে। বিষয়টা কি আমরা কেউই কিছুই জানি না, পাড়ায়ও কেউ কিছুই জানে না। আমি পাড়ায় অনেক মহিলাদের জিজ্ঞাসা করলাম যে চেনেন নাকি, তারা চেনেও না। এই বিষয়টা এর বেশি আমি কিছু বলতে পারবো না। আপনারা দেখুন যেরকম শুনেছেন আমিও ঠিক আসার পরে তাই শুনছি। আমি কিন্তু এর আগে কোনোদিন শুনিনি, আমি বলবো কি করে। এই বিষয়গুলো নিয়ে কাউন্সিলরের সাথে কথা বলবেন? হ্যাঁ, কাউন্সিলর আসলে পরে, আর দেখুন কাউন্সিলরের পক্ষেও তো সম্ভব না, একটা ফ্ল্যাটে কে এসে ভাড়া নিচ্ছে তার কাছে জানিয়ে তো ভাড়া দেওয়া হয় না। সেই হেতু ঘটনা একটা ঘটে যাবার পরে আমরা একটু সিরিয়াসলি এগুলো দেখবো, আমরা বলবো যে আপনারা কাকে ভাড়া দিচ্ছেন অন্তত আমাদের সাথে যোগাযোগ করে ভাড়া দেবেন। গতকাল জেলার পুলিশ সুপার তিনি বলেছেন, এদিকে বাংলাদেশের শত শত কোটি টাকা ভারতে পাচার হয়ে যায় হুন্ডির মাধ্যমে। সেই টাকার তদন্তে পুলিশ, বর্তমান ভারতীয় পুলিশ 17টি উদ্দেশ্যে 17টি বাড়ি এবং 17টি এলাকায় এই বর্তমানে অভিযান চালাচ্ছে। বাংলাদেশের শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন্ডিয়ার বুকে রাজত্ব করছে। তবে কেন এই রাজত্ব? এই রাজত্বর শেষ কোথায়? এমন কিছু জানতে গিয়ে আমরা জানতে পারি যে বাংলাদেশের ডক্টর ইউনূস কার পক্ষে কাজ করছে এটি প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস আহমেদ। কিন্তু কেন ইলিয়াস সাহেব হঠাৎ করে ডক্টর ইউনূসের নামে পল্টি নিচ্ছেন, নাকি তার প্রমাণ উনি দেখাবেন? অবশ্যই তার প্রমাণ কিছু হাতে তার প্রমাণটা হচ্ছে এই আপনারা বর্তমানে দেখেছেন সরোয়ার ফারুকী। এই সরোয়ার ফারুকী সবসময় আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন, তাকে উপদেষ্টা বানিয়েছে, এমন কিছু তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ভারত, প্রথম আলো, আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকীর যেই নিয়োগ দেয়া, এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে, আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল, এমনকি আসিফ, নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল, সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকীকে রাখা যাবে না।
কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকীকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে, কেন, কার জন্যে? কারণ আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন, আসিফ নজরুল গেল 4 মাস 6 মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো, তাই না? এখন সরাসরি তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন। এর কারণ কি? নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা কারণ আছে। তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি, সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার, সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আরো অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা বলতে হচ্ছে। অনেকে ফোন করছেন, এই গত 1 সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছে না, সেটার জন্য দুঃখিত। তো মূলত ওই কাজটা করছি, ওইটা করতে আমার বোধহয় আরো 2-3 দিন সময় লাগবে। এইটা নিয়ে ব্যস্ত আছে, সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন। তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই, এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকীরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই। এই জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে। যেই কারণে যারা এই বিপ্লব করেছেন, দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো দেওয়ার এখানে সুযোগ নাই। একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে, সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে, বিজয় হবে। যাকে আটক করা হচ্ছে সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয় দেখায় লাভ নাই, গুলি করছে, বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো। এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ, সবার এখানে অবদান আছে। অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সবাই এখানে ভূমিকা রেখেছে। একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল। অতএব এই বিপ্লবের পরে যেভাবে গা ছাড়া দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে, ঘরে চলে গেলেন, এইটা হচ্ছে আমাদের সমস্যার সবচাইতে বড় ভুল ছিল এই জায়গাটা। অতএব এইটা ঠিক করতে হবে। যারা ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো, এই যে গত যেই রদবদল হলো সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে সরায় উপদেষ্টা বানায় দেয়া হলো। নাহিদ ইসলাম, তারপরে আসিফ, তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায়তারা করা হচ্ছে। বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না। তো এগুলো খুবই অ্যালার্মিং, যে কারণে আমি মনে করি আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত সহ যারা এখানে সমন্বয়ক ছিলেন, আন্দোলনে ছিলেন, যেসব রাজনৈতিক, আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামায়াতের লোকজন। তো এই যে মানুষগুলোর সবার অবদান, আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে। বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মণ্ডলীতে আছেন, এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস, ওইদিকে আদিলুর রহমান, আসিফ নজরুল, তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল, এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই। কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে, ভেতরে কার কি সেটা আমরা জানি না, কিন্তু কথা বলছে অন্তত। তো এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম আমি আমার মতো একজন মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি, এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয়, কোথায় কি হচ্ছে, সরকারে এত কিছু নিয়ে আমি আলোচনা করি, আমি নিজে জানি না। বিশ্বাস করেন, আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি, আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না। তো এটার কারণ হচ্ছে এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না। এরা আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই। তো তাদের কাছে আপনি দেশ তুলে দিবেন? এত রক্ত দিয়েছেন এদের জন্য। অতএব আপনাদেরকে এটা বাধ্য করতে হবে। বাধ্য কিভাবে করবেন? আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না? শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন, আর তার শাশুড়ি ওই মেহের আফরোজ শাওন, তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন, দিয়েছেন। আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকীকে দিয়েছেন। আচ্ছা, নিজের মন্ত্রণালয়ে ফারুকীকে দেওয়ার পরে এই ফারুকীকে কারা আপনার করছে,
ওর নাম কি চঞ্চল, পলাতক চঞ্চল চৌধুরী, সে অভিনন্দন জানাচ্ছে। মুন্নি শাহ পলাতক আরেকজন, সে অভিনন্দন জানাচ্ছে। তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে, সেটা এইসব দিয়ে প্রমাণ হচ্ছে। অতএব এগুলোকে এখন আপনি করবেন কি? আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন? আসিফ নজরুলের 2 দিন পরে রাস্তায় ধরে পোলাপান থাপড়ায়, ন্যাংটা পোলাপান থাপড়াইলো, আসিফ নজরুল পাশে 2 জন মানুষ এসে দাঁড়াবেন। আসিফ নজরুল যা করলো এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত, অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে। ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছে, আরে ভাই ওরা থাপড়ায় ওইখান থেকে রাস্তা ওইখানে দাঁড়ায় থাকতে হবে, পোলাপান দাঁড়ায় থাকতে হবে, 200-400 রাস্তা দিয়ে আসবে, 2-5 দাঁড়ায় থাকলেও চলো, ও উঠবে ওরা থাপড়াইতে হবে ধরে, ও নামবে ওরা থাপড়াইতে হবে ধরে, ও অফিস করে কেমনে? তো আমরা চাইলে এগুলি কিন্তু করতে পারি, বাট করছি না, সময় দিচ্ছি। কালকে ওই যে বৈশাখী টেলিভিশনের অশোক